আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের প্র্যাকটিক্যাল সম্পর্কে জানব। এটাকে বলা হয় কোয়ান্টিটিভ ইনঅর্গানিক অ্যানালাইসিস। এটার মূলত 4টা ভাগে নাম্বার দেওয়া হয়, 4 ভাগে। ফার্স্ট অফ অল ক বিভাগে থাকবে 30 মার্কের কোশ্চেন, আর তারপর থাকবে খ বিভাগ, সেখানে থাকবে 35 মার্ক। আর 3 নাম্বার যেটা নাম্বার দিবে সেটা হলো নোট খাতার জন্য 10 মার্ক এবং ভাইভাতে 25 মার্ক। এখন আমাদের যেটা প্র্যাকটিক্যালে বেশি প্রয়োজন সেটা হলো এই খ বিভাগের কোশ্চেনটা, যেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দ্বারা প্রদত্ত নমুনাতে আয়রন 2 এর পরিমাণ নির্ণয় করতে হবে। এখন এখানে যে ধাপগুলো উল্লেখ আছে, যেমন প্রথম ধাপ অক্সালিক অ্যাসিডের প্রমাণ দ্রবণ নির্ণয়, এটা আমাদের ল্যাবে ফার্স্টে বের করতে হবে, মানে এটা আমাদের জানা থাকবে। এই প্রমাণ দ্রবণ যেহেতু আমরা করবো এটা আমাদের জানা থাকবে, এবং অক্সালিক অ্যাসিডের প্রমাণ দ্রবণের সাহায্যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা ফার্স্টে নির্ণয় করতে হবে। এখন এটা আমাদের স্যার দেখাবে। আমরা অক্সালিক অ্যাসিড দ্রবণ এই কনিক্যাল ফ্লাক্সে নিলাম। এই অক্সালিক অ্যাসিডের গুণমাত্রা আমাদের জানা। যখনই টাইট্রেশন করতে যাওয়া যায় একটার গুণমাত্রা জানা থাকতে হয় আর একটার গুণমাত্রা অজানা থাকতে হয়। আচ্ছা, এখানে আমি থামাই। এই যে সালফিক অ্যাসিডটা কেন নিচ্ছি, এই জারণ বিজারণ বিক্রিয়াটি অম্লীয় মাধ্যম ছাড়া ঘটবে না। যদি আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অক্সালিক অ্যাসিড নেই, কোনো রিয়াকশন হবে না। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া হয় অম্লীয় মাধ্যমে ঘটে, না ক্ষারীয় মাধ্যমে, না নিরপেক্ষ মাধ্যমে ঘটে। বা আমরা যে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটাচ্ছি এটা অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ। সালফিক অ্যাসিড এখানে মাধ্যম হিসাবে কাজ করে। সালফিক অ্যাসিডের জারণও হয় না, বিজারণও হয় না। কিন্তু এই জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে জারক, অক্সালিক অ্যাসিড এখানে বিজারক। কিন্তু এই জারক আর ওই বিজারকের বিক্রিয়া ঘটাতে হলে মাঝে একজন ম্যাচ মেকার লাগবে। একজন ম্যাচ মেকার মানে একজন ঘটক লাগবে। একটা ছেলে একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে যদি লাগে একটা ঘটক লাগে, এখানে একটা ঘটক লাগবে। সেই ঘটকটা হচ্ছে অম্লীয় মাধ্যম এবং সালফিক অ্যাসিড। তবে এখানে HCl দিলেও চলে, তবে HCl এর চাইতে সালফিক অ্যাসিড দেওয়া উত্তম। সেই জন্য আমরা সালফিক অ্যাসিড দিয়ে থাকি। সালফিক অ্যাসিড দিলেই ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমি ঢালবো তখন বিক্রিয়া হবে। পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানিজ সালফেট হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, যোগ পানি হবে। যদি সালফিক অ্যাসিড না দিতাম এই বিক্রিয়াটা সংঘটিত হতো না। সেই জন্য আমরা সালফিক অ্যাসিড ব্যবহার করি। অনেক সময় আমরা ভাইবা করে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করি যে সালফিক অ্যাসিড না দিলে, এখানে তো জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড তো বিজারক, আমি সালফিক অ্যাসিড দিলাম না, বিক্রিয়াটা কি হতো? বেশিরভাগ শিক্ষার্থী এই অ্যান্সারটা কিন্তু দিতে পারে। তোমরা মনে রেখো কেন দিতে হয়। এটা অম্লীয় মাধ্যম ছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এই অক্সালিক অ্যাসিডের কোনো রিঅ্যাকশন হয় না। মাধ্যম লাগবে, মাধ্যম লাগবে অম্লীয়। সালফিউরিক অ্যাসিড এর পরিমাণ কতটুকু? 10 মিলি দেব। অক্সালিক এই সালফিউরিক অ্যাসিড দাও আছে 10 এটাও 10 এটাও 10। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড সালফিউরিক যদি একটু কম বেশি হয় এটা সমস্যা না, কিন্তু অক্সালিক অ্যাসিড কিন্তু 10 লিটার। এটা কি নির্দিষ্ট মানে 10 মিলি প্রশ্ন লেখা? এটা একটু কম বেশি হলে সমস্যা নাই, সালফিউরিক কিন্তু অক্সালিক অ্যাসিড 10 লিটার। এটা কম বেশি না কোনো সমস্যা নেই, তাহলে হিসাবে এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড 10 লিটার ফিক্সড লেভেল। এখানে 10 মিলি সালফিউরিক অ্যাসিড এবং 10 মিলি অক্সালিক অ্যাসিড নিয়ে একটি পাত্রে রেখে সেটাকে তাপ দেওয়া হচ্ছে। এখন এটা কক্ষ তাপমাত্রায় ফার্স্টে থার্মোমিটার থাকবে 25 থেকে 28, এবং সেটাকে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস হওয়া পর্যন্ত তাপ দিতে থাকতে হবে। আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটি দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাপ দেই। কিসে তাপ দিচ্ছে? ওটা কি অক্সালিক অ্যাসিড না? দুটো মিক্স তাপ দিতে 60 ডিগ্রি সেলসিয়াস বেশি একটা মিক্স 60 ডিগ্রি সেলসিয়াস তাপ দিবে। 60 ডিগ্রি সেলসিয়াস ফুটলেই নামে হেলাবো, মানে ম্যাক্স 60 ডিগ্রি। 60 ডিগ্রি না হচ্ছে যতক্ষণ স্যার কত ডিগ্রি লাগবে বলছিলেন? 50 থেকে 60 এই রেঞ্জের মধ্যে থাকলে। জি স্যার, এই ভিডিও দেখে 60 রাত 16 রাত 16।
এরপর দেখা গেল অক্সালিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থার্মোমিটার উপরে রেখে তাপ দেওয়া হলো, যত সময় না এর তাপমাত্রা 60 ডিগ্রি উন্নীত হলো। তারপর এটাকে আমাদের তুলে ফেলতে হবে এবং 3 আঙুল দিয়ে গ্লাসটাকে ধরতে হবে এবং সেটি উনি বাবুভাই আমাদের দেখাচ্ছিল। এরপর উত্তপ্ত করার পর কনিক্যাল ফ্লাক্সের যে দ্রবণটার মিশ্রণ আছে যে 60 ডিগ্রি তাপমাত্রা, ওইটাকে এবার আমাদের বুরেটের নিচে রাখতে হবে। বুরেটের নিচে মানে যেটার ভিতর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ রাখা আছে, ওইটা থেকে ফোটায় ফোটায় মিশাতে হবে এবং নাড়াতে থাকতে হবে যত সময় না পর্যন্ত স্থায়ী গোলাপি রং 30 সেকেন্ড অবধি স্থায়ী না হয়। মানে ফোটায় ফোটায় গোলাপি রঙের ওইটাই পড়বে, কিন্তু ওটা নাড়া দিলে দ্রবণটা চলে যেতে থাকবে। তত সময় পর্যন্ত আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশাতে থাকবো যত সময় পর্যন্ত এই হালকা গোলাপি বর্ণটা স্থায়ী হয় 30 সেকেন্ড অবধি, তত সময় অবধি আমরা মেশাতে থাকবো। কিন্তু তার সপক্ষে যুক্তি আছে, যে 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে প্রত্যেক এক ফোঁটা ফেলানোর সাথে সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে পড়ার সাথে সাথে ছিল এখানে 7+, পড়ার সাথে সাথে সে হয়ে যাচ্ছে 2+। কিন্তু এটা সপক্ষে যুক্তি আছে, কিন্তু এইরকম দেখানোর সুযোগ নেই এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করবে, এটা কিন্তু সুযোগ। এর মধ্যে জারণ সংখ্যা 7+, এর মধ্যে পড়ার সাথে সাথে সে হয়ে যাচ্ছে Mn2+। না বেশি সময় একটু সময় লাগে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি পাতলা হয় তাহলে বেশি দেওয়া হয়, আর যদি গাঢ় হয় তাহলে কমেই হয়ে যাবে। তা আমরা দিয়েছি তো একটা লামসাম, কারণ যদি কতখানি যত বেশি দিয়েছি, বেশি দিলে কম তাড়াতাড়ি চলে আসে, আর যদি পাতলা করে দিই তাহলে একটু বেশি লাগে। তবে দেওয়ার নিয়ম হলো পাতলা করে, তাহলে এন্ডিং পয়েন্টটা ধরতে সুবিধা হয়, সমাপ্তি বিন্দুটা ধরতে সুবিধা হয়। স্যার এটা তাপমাত্রা কমে গেলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না? না, ওইটুকু তাপমাত্রার মধ্যে ওই রেঞ্জের মধ্যে থেকেই যায়। কি কালার হবে? হালকা গোলাপি কালার থেকে যাবে একবার মেরে দিন না, যদি বেশি হয়ে যায় আস্তে আস্তে তো দিতে হবে, স্লো স্লো দিতে হবে, আর নাড়াই করবে, স্লো দিতে প্রায় কাছাকাছি চলে আসছে মনে হচ্ছে। দেখো আগের চাইতে একটু কালারটা একটু গোলাপি আছে। এসে বেশি শুনলে দেখা যায় না। কি করবো ওরা দাঁড়াইছে সামনে, নিচে যতক্ষণ পর্যন্ত অক্সালিক অ্যাসিড থাকবে ততক্ষণ পর্যন্ত এই কালার আসবে, চলে যাবে। যখন সমস্ত অক্সালিক অ্যাসিড শেষ হয়ে যাবে, যে ফোঁটা ফেলানোর কারণে নিচের অক্সালিক অ্যাসিড শেষ হয়ে যাবে, হওয়ার সাথে সাথে এই কালারটা, এই হালকা গোলাপি কালারটা স্থায়ী, অল্প কিছু ফোটার জন্য। ফ্যানটা কি দেওয়া যায় না? ফ্যান তো আছে, চলে কালার চলে এসে কালার আসতে লেট করতেছে, বাবু ভাই আপ্রাণ চেষ্টা করতেছে, তাদের পূজা এবারে মনোযোগ সহকারে দেখতেছে, একান্ত একনিষ্ঠ ছাত্রী।
আমি তো সেটাই করছি। আমরা কোথাও করে এত করে কিনি টিউশন খাবো ভাবতে না এটা সেভেন ক্লাসের পরে ক্লাসের পরে কথা বলতে এটাই করো সন্ধ্যাটা বিকালে দেবে সন্ধ্যার দিক দেবে প্রায় চলে এসেছে। এই যে কালারটা, এই কালারটা হালকা গোলাপি কালার, 30 সেকেন্ড স্থায়ী থাকবে, তারপর আস্তে আস্তে আবার করতে হয়ে যাবে। 22 মিনিট লাগছে এখন এটা লাগো প্রাথমিক পার্ট লেখছে না বুলেটের 00, এটা লাগো 22.00 হ্যাঁ 22.00 অক্সালিক অ্যাসিড এবং H2SO4 এর মিশ্রণে বুলেট থেকে ফোটে ফোটে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানোর ফলে যে সর্বপ্রথম যে পার্টটা আমরা পেলাম সেটা ধরেন আমরা সাপোজ 11.3 পেয়েছি প্রথম পার্ট এবং শেষ পার্ট, এবং দ্বিতীয় পার্ট এরকম 11.3 থেকে পরবর্তীবার যখন আমরা নতুনটা মেশাবো সেটা ধরেন 22.5 অবধি পাইছি, শেষ পরেরটাও 3 নাম্বার বার এভাবে নিতে হবে। এখন লাস্টে পার্থক্যগুলি করে গড় মানটা বের করতে হবে এবং এইটাই আমাদের হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গড় আয়তন, এবং এইটার উপর ভিত্তি করে ঘনমাত্রাটা বের করতে হবে। এখন এই যে 22.1 আবার এটা হবে প্রাথমিক পার্ট, আবার আরেকটা নিব, এরকম 3 বার নিতে হবে, 3 বার নিয়ে 3টার গড় করলে আমাদের পাবো হচ্ছে গৃহীত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ। তারপরে V2M2 আমরা এখন আরেকবার নিব, আরেকটা নিব, কিন্তু নেওয়ার আগে আমরা হিসাবটা একটু লিখি, সবাই লেখো, খাতায় লেখো। V1M1 ভাগ V2M2 ক্যামেরা স্কিপ করছো পরে আবার নিয়ে যাবে না না ওটা ওটা তো লাগবে সমান জারকের সহগ কি বলে আবার বলুন তারা আবার একটু বলবেন V1M1 ভাগ V2M2 ইকুয়াল টু জারকের সহগ ভাগ বিজারকের সহগ। আর কি ডান পাশে লেখো V1 হলো গৃহীত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন, M1 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা, লিখছো? V2 লেখো জি স্যার গৃহীত অক্সালিক অ্যাসিডের আয়তন V2, M2 লেখো গৃহীত অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা, এখান থেকে তুমি বের করবা M1 ও জারকের সহগ
জারকের সঙ্গে বিক্রিয়ার সমতা করলে কয় গুণ লাগে ঠিক আছে? জারকের সাথে জারকের পূর্ণ সংখ্যা হলো 5 যাবে। এটা বলতেছিল সেটা হলো V1 M1 বাই V2 M2 ইকুয়াল টু জারকের সহগ বাই বিজারকের সহগ। এখানে এই চারটার মানে এটা, আর এখানে জারকের আর বিজারকের সহগ এই সমীকরণ থেকে বুঝতে হবে। সেই সমীকরণটা হলো এইটা 2KMnO4 প্লাস 2H2CO অক্সালিক অ্যাসিড, আর এটার সঙ্গে এটা, তাহলে এটা 2 অণুর সঙ্গে বিক্রিয়া করবে 5 অণু। সো এখানে এটা হবে সহগ অক্সালিক অ্যাসিডের সাথে, আর অক্সালিক অ্যাসিডের পূর্ণ সংখ্যা হচ্ছে 2 যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে জারকের সহগ কত আসলো? কারণ আমরা কতদিন সমতা করবেন ক্লাসে দেখিয়েছিলাম। আমি জারকের সহগ হচ্ছে 5, জারকের সহগ হচ্ছে 2, জারকের সহগ হচ্ছে 5। এই যখন সমতা করবা, এই বিজ্ঞানে যখন সমতা করবা দেখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পূর্ণ সংখ্যা হলো 5, ওই 5 যাবে হচ্ছে অক্সালিক অ্যাসিডের সাথে। অক্সালিক অ্যাসিডের পূর্ণ সংখ্যা হলো 2, ওই 2 যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। তার মানে জারকের সহগকে তুমি দেবা কত? 2, আর বিজারকের সহগ হলো 5। এখান থেকে শুরু করে জারক 2 বিজারক 5। M1 বের করে। M1 কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যে বুলেটে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছি তার গুণমাত্রাটা বের করো। M1 সমান হট। জি স্যার। এটা গুণমাত্রা বের করলাম। এই যে আমি হিসাব তুমি করছো কত গুণ আসছে? 0.02। জি স্যার। আচ্ছা, এখন এই পটাশিয়াম 0.2 আইছে জামা। ওটা 22 দেশে হয়ে যাবে, একটা কিন্তু 22 হবে। অত সময় তো পাবো না। এক ঘন্টা ক্লাসে বাস্তব প্র্যাকটিক্যাল তো 5 ঘন্টা প্র্যাকটিক্যাল, 5 ঘন্টা প্র্যাকটিক্যাল। এবার ক্যালকুলেটর ওই আর কি 0.02। আগামী দিনে যখন আমরা তোমাদের ট্রায়াল দেব তখন তোকে একটু বেশি ট্রায়াল দেব। যাও, তা আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গুণমাত্রা ছিল অজানা, এবার হয়ে গেল জানা। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে এইটা হলো ফেরাস সালফেটের একটা নমুনা। এখানে ফেরাস সালফেট যুক্ত করা হয়েছে। তো এখানে যাই থাকুক, এখানে এই পর্যন্ত 250 মিলি করে নেব। 250 না 250 মিলি করে নেব। 250 মিলি থেকে করে নিয়ে আমি একটা নমুনা 10 মিলি নিয়ে আসবো। এখান থেকে 10 মিলি বা 20 মিলি আমি আবার একটা কনিক্যাল ফ্লাক্সে দেব, আবার ওটাতে সালফিক অ্যাসিড দেব, আবার বুলেট থেকে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আবার দিয়ে টাইট্রেশন করব। তখন আমি এখানে যদি আমি 10 মিলির মধ্যে আয়রনের হিসাব করতে পারি, 250 মিলির মধ্যেও পারি। 10 মিলিতে যা হবে 250 মিলিতে তার কত গুণ হবে? 25 গুণ হবে। এখন আমরা এই যে ফেরাস সালফেট, তোমরা জানো যে পানিতে যখন আয়রন থাকে, যে টিউবওয়েলের পানিতে আয়রন থাকে, তার যদি আমরা একটা বোতলে ধরে রাখি, ওই হয়ে যায় না, লাল লাল হয়ে যায় না, তো ওইটা ফেরাস সালফেট হিসেবেই থাকে। আমরা এখানে ফেরাস সালফেটের একটা নমুনা দুর্বিবিত করা আছে। আমি এখানে কতটুকু ফেরাস আছে আমি 250 মিলি আগে বানায় নেবো, 250 মিলি 10 মিলি নিয়ে আসবো। আমি যদি 10 মিলিতে হিসাব করতে পারি 250 মিলিতেও পারবো না। আমরা প্রথম ডিস্টিল ওয়াটার দিয়ে এটা 250 মিলি করে নেবো, ঠিক আছে? এখানে স্যার যেটা বলেছিল বাবুভাই সেটাই করতেছে। ফেরাস সালফেট দ্রবণের ভিতর ডিস্টিল ওয়াটার মেশাচ্ছে যত সময় না পর্যন্ত মোট দ্রবণের আয়তন 250 মিলি, একদম 250 মিলি বানাতে হবে, যেন এর থেকে কম বা বেশি না, এটা লক্ষ্য রাখতে হবে। ফেরাস সালফেট দ্রবণ সালফেটের পরিমাণ তো বাইর করতে হবে, ফেরাসের পরিমাণ বের করতে হবে না। আয়তন তোমাদের 250 মিলি করে নেবা, আমরা কত স্যাম্পল হিসাবে দেব, ওইটা কি আপনি র্যান্ডমলি এক একজনের একটা পরিমাণ দেবেন? কতটুকু আয়রন আছে বাইর করে দেব। তবে একটা হবে না, বিভিন্ন জনের বিভিন্ন মনে করলাম যে আমি স্যার আমার একটা দিছে, আমার তার মানে বিভিন্ন জনের গ্রুপে বা এক একজনের এরকম করে আমরা দেওয়া হয়। যখন সহজকরণ করা হয় তখন গ্রুপ করে দেওয়া হয়। এই সুস্মিতা ওই নিশার খাতাটা দাও তো। দাগ পর্যন্ত মানে 250 উপরে মানে 80 মিক্স হবে তো, ওই যে এখন
প্রপার দিয়ে নিলে সুবিধা হবে, যাতে বেশি না হয়। ঠিক, তাহলে মনে হয় ঠিকই আছে। বেশি যদি হয়ে যায় তারপরে কিন্তু আর উপায় নেই, যদি কেউ ফেলে দেয় তাহলে তো আয়রনও চলে যাবে, তখন হিসাব করা খুবই ঝামেলা। একটা পরিমাণ 0.5 আমাকে এটা ঠিক আছে, আমাকে 0.0 নাই। যদি দেখা হয় ওই দাগাঙ্কিত বরাবর হয়েছে। তাদের কাছে শোনো না, অক্সালিক অ্যাসিডের 0.1 ছিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত আসছে? 0.1 ছিল, তাহলে তো 0.5 তুললো কেন? এক একজন এক এক হিসাব আসবে না। 5 এর কথা কে বলছে? তোমরাই তো সারি তো কে এই পাশে তো 5 পেয়েছে, তাহলে 0.1 হবে। এই যে 5 পেয়েছে দাও, তাহলে ঠিক আছে। অক্সালিক অ্যাসিড 10 মিলি। ঠিক আছে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হলো সংশোধন কতগুলো? 0.2 হ্যাঁ 0.2 এটার সাহায্যে আমরা এই দ্রবণ থেকে 250 করছি, 250 করে 10 মিলি আনবো, 10 মিলি কনিক্যাল ফ্লাক্সে দিয়ে আসবো। ফেরাস সালফেট থেকে 10 করে নিলাম, 10 মিলি 10 মিলি পিপেটে নিবে। এই যে সুইচ আছে, কিন্তু এই সুইচ দিয়ে দিচ্ছে, দেখছো? জুসের মতো লাগতেছে। সালফিউরিক অ্যাসিড 10। এই সালফিউরিক অ্যাসিড আবারও সেই ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট একা একা বিক্রিয়া করবে না, মাধ্যম লাগবে। সালফিউরিক অ্যাসিড 10। অক্সালিক অ্যাসিড ওর সঙ্গে যোগ করছে। ঠিক আছে, এই শোনো, একটু একটা কথা বলি। আমরা এখানে ফেরাস সালফেট নিয়েছিলাম আর সালফিক অ্যাসিড নিয়েছিলাম, মাধ্যমটা অম্লীয় হয়ে গেছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন ঢালবো, ঢালার সাথে সাথে বিক্রিয়া শুরু হবে কি পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানিজ সালফেট হবে, ফেরাসগুলো সব ফেরিক সালফেটে কনভার্ট হয়ে যাবে। আর পানি পটাশিয়াম সালফেট হবে, পড়বে 1 ফোঁটা পড়বে, ওই অনুযায়ী পটাশিয়াম। এখন এখানে শুধুই ফেরাস সালফেট আছে, অম্লীয় মাধ্যম হিসাবে আছে, অম্লের সাথে ফেরাস সালফেটের কোনো রিয়াকশন হয় নাই। কিন্তু আমি যখন এখান থেকে ঢালবো, ঢালার সাথে সাথে 1 ফোঁটা যদি ফেলি, সেই 1 ফোঁটা কি হবে? পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানিজ সালফেটে কনভার্ট হয়ে যাবে, আর ফেরাস সালফেট ফেরিক সালফেটে রূপান্তর হবে, আর হবে পানি। হ্যাঁ, সালফিক অ্যাসিড আছে অম্লীয় মাধ্যম হিসাবে। আমরা আর 10 মিলি নিছি ফেরাস সালফেট, আর 10 মিলি নিলাম সালফিক অ্যাসিড। ঠিক আছে। এখন আমি যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢালবো, এই ফেরাস সালফেট কনভার্ট হতে থাকবে ফেরিক সালফেটে। যতক্ষণ পর্যন্ত একটা দানাও ফেরাস সালফেট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢালতে থাকবো। যখন ফেরাস সব ফেরিকে কনভার্ট হয়ে যাবে, তখন একটা কালার আসবে, সেই কালার আসার সাথে সাথে ঢালার কাজ বন্ধ করতে হবে। ঠিক আছে? না এটা হিট দেওয়া লাগবে, ওইটা আগেরটা হিট দেওয়া লাগে, পরেরটা হিট লাগে। প্রথমটা হিট দিতে হবে, সেকেন্ডটা ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড যেটা আমরা নিচ্ছি, মানে 10 মিলিলিটার, যে 250, ফার্স্ট অফ অল তো আমরা 250 মিলিলিটার থেকে 10 মিলিলিটার ফেরাস সালফেট নিছি। তো ফেরাস সালফেট নেওয়ার পর ওখানে আমরা 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড মিশাইছি। এখন ওইটার মেশানোর পর যদি রং হালকা হলুদ বর্ণের থাকে, ওর ভিতর আমাদের ডিস্টিল ওয়াটার বা পানি যোগ করে নিতে হবে, যাতে কোনো কালার না থাকে, এমন করে নিতে হবে। তারপরে আমরা ওইটার নিচে KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করতে থাকবো। লাগে না কনিক্যাল ফ্লাক্স না, এই বাটি আর ওই বাটি মিক্স আপ করে দিলাম, এটাই এই হিসাব। এটা পড়ছে যোগ ফেরিক সালফেট যোগ পানি, সব 11.5
2 দেখো তো 11 নাইট্রেশনে লেখো দ্বিতীয় নাইট্রেশনে গৃহীত পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরিমাণ রেকর্ড করে আমি লিখতেছি একবারে কমপ্লিট দ্বিতীয় নাইট্রেশনে গৃহীত বুলেট পার্ট ব্র্যাকেটে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন ডিভিশনে স্থায়ী হইবে না কত 22 পয়েন্ট না না ওটা কত আছে 11.2 এখন আমাদের এখানে কি হিসাব করব কিভাবে দেখো আমি লিখব 1 মিলি 0.1 মোলার নরমাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 0.005585 গ্রাম আয়রন বোর্ডে কিছু করে আগে লিখে দেওয়া 1 মিলি দেখো 1 মিলি 0.1 নরমাল 0.1 মিলি 0.1 নরমাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 দ্রবণ 1 এম ইকুইভ্যালেন্ট 0. বিশাল 0 দশমিক হ্যাঁ 0.005585 গ্রাম আয়রন দেখছো বিশাল তাহলে আমার লাগলো কত তাহলে 1 মিলির জন্য এটা 11 দশমিক কত 11 দশমিক কত 11.2 জি জি এখন 11 দিয়ে হিসাব করে জাস্ট গুণ করে দিতে হবে 1 মিলির জন্য কত কে কত 11.2 মিলি আর ওটা গোটা মাত্রা কত ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট না 11 মিলি দিলে গোটা মাত্রা এটা 1.1 মোলার না বেরোলো কত নরমাল কত বেরোলো 0.02 বেরোছিল 0.02 তাহলে 1 মিলি এই কত মিলি 11.2 মিলি আর হলো কত গোটা মাত্রা বেরিয়েছিল এটা আগে 0.02 সেটা বসাও বসায়ে গুণ করো ফলাফল বের করবা তারপরে বের করার পরে এখানে কত মিলি ছিল 250 মিলি কিন্তু আমি নিছিলাম কয় মিলি 10 মিলি তাহলে আমি 10 মিলির মধ্যে আয়রন লাগতো 250 মিলির মধ্যে কত 25 গুণ করে দেবা অঙ্ক হয়ে যাবে লিখে দেন এটাকে হিসাব করো আর যেমন আমাদের দেখালো দ্বিতীয় ধাপের যেটা যেমন আমরা যে ফেরাস সালফেট এবং সালফুরিক অ্যাসিড যোগ করার পর ওই যে বুলেটের সাথে যেটা করতেছিলাম যে বুলেটে যখন স্থায়ী গোলাপি বর্ণ আসবে সেই পার্টটা আর কি এখানে দেখানো হয়েছে কীভাবে নিতে হবে যেমন প্রথম পার্ট ধরুন 0 থেকে শুরু করে মানে যখন আমরা ঢালতে শুরু করছি বুলেট থেকে যে KMnO4 তখনটা 0 এখন করতে করতে ধরেন 16.7 মিলিলিটার যখন মেশানো হয়ে গেছে ফোটা ফোটা করে তখন একটা স্থায়ী গোলাপি বর্ণ চলে আসছে তাহলে ওইটার পার্থক্য 16.7 এখন দ্বিতীয়বার আমরা আবার ওইখান থেকে 10 মিলি নেব 10 মিলি নিয়ে আবার মেশাতে থাকবো মেশাতে সাপোজ 33.5 এ ওইটা স্থায়ী গোলাপি বর্ণ ধারণ করছে তাহলে ওটা দ্বিতীয় পার্ট হবে 16.8 এভাবে করে 3টা পার্ট নিতে হবে 3টা পার্ট নিয়ে আমরা একটা গড় করব সেটা ধরেন 16.7 এবং এটার থেকে আমরা ঘনমাত্রা নির্ণয় করব এখন ব্যাপারটা হলো এখান থেকে আমাদের আয়রনের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখাবো এখন এবার আমাদের ফার্স্টে দেখাতে হবে যে আমরা যে গড় আয়তনটা পেয়েছিলাম 16.7 এখন 16.7 মিলিলিটার এখন ওইটার যে ঘনমাত্রা ছিল সেটা ছিল 0.089 নর্মাল KMnO4 এটাকে আমাদের 1 এ আনতে হবে এখন এই সূত্রের মাধ্যমে আমরা ওটাকে 1 এ আনবো মানে 0.1 এ আনবো সেটা হবে 14.86 মিলিলিটার 0.1 এন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখন এটা করার পর আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হলো 1 মিলিলিটার 0.1 এন পটাশিয়াম পারম্যাঙ্গানেটে সমান এই যে ইকুইভ্যালেন্ট 0.005585 গ্রাম আয়রন থাকে তাহলে এখান থেকে আমরা যেটা বের করছি তাহলে 16 মিলিলিটার 0. এই নরমালে কত থাকে তাহলে এইটাই কত থাকবে মানে 14.86 মিলিলিটার 0.1 এন পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কত গ্রাম আয়রন থাকবে সেটা আমরা এখান থেকে বের করছি সেটা ধরেন সাপোজ 0.083 গ্রাম আয়রন 2+ থাকবে এখন এটা তো আমরা তো 10 মিলিলিটার ওইখান থেকে আমরা তো 10 মিলিলিটারের হিসাব করলাম কিন্তু এখন আমাদের 100 মিলিলিটারের হিসাব করতে হবে সো ফার্স্টে আমরা 10 মিলিলিটার যেটা পাইছি ওটাকে এখন 100 দিয়ে গুণ দিলে পরে আমাদের মোট আয়রন 2+ এর পরিমাণ বের হয়ে যাবে এইভাবে আমরা অজানা
থেকে মোট আয়রনের পরিমাণটা বের করতে পারবো। ধন্যবাদ। স্যাররা এটা দেখায় দেওয়ার পর এখন আমাদেরকে প্র্যাকটিক্যাল করতে দিয়েছিল। এখন আমরা বন্ধুরা মিলে এখন ট্রাই করতেছিলাম কীভাবে কী সমাধান করা যায়। মজা হচ্ছিল বেশ।